নমস্কার বন্ধুরা, এটুটাতে তোমাদের স্বাগত জানাই। আমি কৌশিক। আজকে আমি আবার ম্যাথামেটিক্স ক্লাস নিয়ে এসেছি আইসিডিএস সুপারভাইজার মেন্স এক্সামের জন্য। আর আজকে আমি 10টা মোট ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি। সো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। আর তোমরা যারা আগে লীলা রয়ের ভিডিও দেখোনি তারা অবশ্যই এখানে পাশে আই বাটন দিয়ে দিলাম বা নিচে ডেসক্রিপশনে তোমরা পুরনো ভিডিওগুলো পেয়ে যাবে পরপর, কারণ এটা হচ্ছে এপিসোড 6। তো তোমরা এপিসোড 1 to 5 সব কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার পর দেখবে পাশে বেল আইকন আছে, সেটা প্রেস করে দেবে, তাহলে আমাদের নতুন ভিডিওগুলো তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। এছাড়াও আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গেলে তোমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে এডুটাচি লিখে। সার্চ করার পর দেখবে আমাদের চ্যানেলের আইকন পেয়ে যাবে, আর নিচে জয়েন বাটন আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। আর জয়েন হওয়ার পর তোমরা এই এডুটাচি লেখাটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে পাশে মেসেজের একটা আইকন দেখতে পাবে, সেখানে ক্লিক করলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, যে গ্রুপে আমরা উইকলি মক টেস্ট নিই আর ডেলি 2বার কুইজ টেস্ট নেওয়া হয়। সো তোমরা সেগুলো কিন্তু অ্যাটেম্প করতে পারো। তো আজকের প্রথম অঙ্কটা দেখে নাও। আজকের প্রথম অঙ্কটা কি বলেছে, এটা একটা সরল অঙ্ক বলেছে। 999 পূর্ণ 1-এর সাথে এরকমভাবে 999 পূর্ণ 6-7 অবধি এটা যোগফল বের করতে বলেছে। তা এটা অনেকে কি করবে, এটা নর্মাল অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে অঙ্কটা করতে থাকবে, কিন্তু এরকমভাবে করলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এবং ভুল হওয়ার চান্সও বেড়ে যাবে। সো এই অঙ্কটা করতে গেলে তো দেখো, আচ্ছা এই অঙ্ক করার আগে আমি তোমাদের বলে দিই, ধরো এখানে একটা সংখ্যা 1.5 মানে 1.5 যেটাকে বাংলায় বলি। তা এটাকে যদি সলভ করি কত হয়, 3/2, তাই না? এবার আমি যদি এটাকে মাঝখানে যদি একটা প্লাস নিয়ে নিই, 1 + 1/2, দেখো এটার ভ্যালু কিন্তু 1/2, এই 3/2 হয়। তাহলে বুঝতে পারছো তোমরা অঙ্কটা। তাহলে এই অঙ্কটাকেও আমরা সেরকমভাবে কিন্তু সেপারেট করে নেব মাঝখানে প্লাস দিয়ে। অর্থাৎ এখানে লিখবো 999 + 1/7 প্লাস 999 + 2/7 প্লাস 999 প্লাস 3/7, এরকমভাবে প্লাস ডট ডট ডট, আর শেষেরটা লিখছি আমি, আর মাঝখানেরগুলো লিখলাম না। এই এবার দেখো এখানে 999 কবার আছে, 6বার। দেখো এখান থেকে যদি গোনো তাহলে 6বার হচ্ছে। তাহলে আমি 6বার যদি 999 যদি যোগ করি সেটা যা, আর 999-কে যদি আমি 6 দিয়ে গুণ করে দিই সেটার ভ্যালু তো সেমই হবে। তাহলে আমি এখানে কি করলাম, 999-কে 6 দিয়ে গুণ করে দিলাম। এবার প্লাস, তাহলে আমার কিন্তু 999-গুলো একদিকে করে নিলাম। এবার বাকি থাকছে হচ্ছে ওই ফ্র্যাকশনগুলো, মানে ভগ্নাংশগুলো, ওগুলোকে একসাথে লিখছি। প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7, এরমভাবে কত অবধি যাবে, 6-এর 7 অবধি। এবার এটা এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে 5994 প্লাস, আর এটাকে যদি সলভ করি তাহলে নিচে তো লসাগু 7 হবে, আর উপরে 1 2 3 4 5 6 সব পরপর যোগ হয়ে যাবে, মানে 1 2 3 6 আর নিচে 7। এখানে উপরে যোগ করলে কত হবে, উপরে যোগ করলে হবে 21, তাহলে 21 আর নিচে হবে 7। তাহলে এখানে তাহলে 5994 প্লাস 3, দ্যাট ইজ 5997, এটাই হবে অ্যান্সার। ওকে, তো পরের অঙ্কে চলে আসি। দেখো পরের অঙ্ক কি বলেছে, বলছে ইফ এ অ্যান্ড বি আর দ্য HCF and LCM respectively of two algebraic expression two algebraic expressions x and y and a plus b equals to x plus y, then the value of a cube plus b cube. ওকে, তো এই অঙ্কটা করতে গেলে তোমাকে ফার্স্টে কি করতে হবে, a আর b এর ভ্যালু বের করতে হবে। ওকে, a আর b এর ভ্যালু বের করতে হবে। তো তাহলে আমরা এখানে অঙ্কটা কিভাবে লিখব, এই অঙ্কটা দেখে মনে হচ্ছে খুবই ইজি, মনে হচ্ছে না a এর ভ্যালু x হবে, b এর ভ্যালু y হবে, তাহলে a কিউব প্লাস b কিউব এরকম মনে হচ্ছে। তাহলে লিখবো, আগে আমি ডেটাগুলো লিখে নিই। তাহলে লিখবো সংখ্যা দুটি হলো x ও y, এবং তাদের গসাগু ও লসাগু যথাক্রমে a
ও বি। ওকে, এখানে আর কিছু লেখা নেই। এবার লিখবো প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে আমরা একটা ছোটবেলায় ফর্মুলা পড়েছিলাম যে সংখ্যা দুটোর গুণফল সমান সমান ওই সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে এখানেও সেটাই ইউজ করব। তাহলে দুটো সংখ্যার গুণফল তাহলে কি হবে, এক্স ওয়াই, এটা ইকুয়ালস টু গসাগু লসাগুর গুণফল কত হবে, এ বি, এবং এক্স প্লাস ওয়াই দিস ইকুয়ালস টু এ প্লাস বি। এটা তো আমাদের তো কোশ্চেনে দেওয়াই রয়েছে, ওটাই লিখে দিলাম। এবার এটাকে আমি দিলাম 1 নম্বর। ওকে, এবার আমি এখানে কি লিখছি, এবার আমরা একটা ফর্মুলা জানি, বীজগণিতিক একটা ফর্মুলা জানি। সেই ফর্মুলাটা হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এই ফর্মুলাটা কিন্তু অনেক সময় ইউজ করতে হয়। তাহলে এখানে তোমার কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বসিয়ে দিলাম এ প্লাস বি। আচ্ছা, লেফট সাইডটা লিখে নিই, মাইনাস 4xy এর ভ্যালু কত, এ বি, লিখে দিলাম। আচ্ছা, এটাকে সলভ করছি। এটা তোমার হবে হচ্ছে এক্স এই এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস বি এলো। এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর, এবার এই দুটোকে আমি সলভ করব। তাহলে লিখবো, এবার সলভ করতে গেলে ন্যাচারালি আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, বা এ বা বি এর ভ্যালু বের করতে হবে, যে কোনো একটা বের করলেই হলো। এবার এখানে তোমাকে কিন্তু বের করতে হবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তো তাহলে এ আর বি এর ভ্যালুই বের করতে হবে। তাহলে এ আর বি এর ভ্যালু বের করতে গেলে আমাকে দেখো, দুটো আমি যদি ইকুয়েশন যোগ করে দিই, তাহলে যোগ করে দিলে কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস বি। এটাকে আমি যোগ করে দিলে এখান থেকে ওয়াই ওয়াই কেটে যায়, এখানে বি বি কেটে গেল। তাহলে এখানে 2x ইকুয়ালস টু 2a। তাহলে এখান থেকে a ইকুয়ালস টু কত হলো, x। একই রকম ভাবে এইটাই যদি আমি আবার প্রথম ইকুয়েশনে, মানে এই যে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে দেখো বি এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু এখান থেকে যদি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স করে দিই, তাহলে এখান থেকে ওয়াই বেরিয়ে গেল। তাহলে বি এর ভ্যালু ওয়াই বেরিয়ে গেল। তাহলে আমাকে কোশ্চেনটা বলেছিল কি, এদের ভ্যালু। তাহলে আমি লিখবো, অতএব এ কিউব প্লাস বি কিউবের মান হলো এ কিউবের কত, এক্স, তাহলে এক্স কিউব প্লাস বি এর কত, ওয়াই, তাহলে ওয়াই কিউব। পরের অঙ্কে দেখো, পরের অঙ্ক কি বলেছে, দ্য অ্যাভারেজ এজ অফ 30 বয়েজ ইন এ ক্লাস ইজ 15 years. One boy aged 20 years left the class, but 2 new boys came in his place whose age differed by 5 years. If the average age of all the boys now in the class becomes 15 years, the age of the younger newcomer. তাহলে অঙ্কটা কি বলেছে, বলছে যে 30 জন বালকের অ্যাভারেজ বয়স কত, 15 ইয়ার্স, 15 বছর। এবার বলেছে একটা 20 বছরের ছেলে যদি ক্লাস থেকে বেরিয়ে যায় এবং তার বদলে যদি দুখানা নতুন ছেলে ঢোকে, আর তাদের বয়সের ডিফারেন্স কত বলে দিয়েছে 5। তাহলে ওই যে দুটো যে ছেলে ঢুকলো, ওই দুটো ছেলে ঢোকার পরে কিন্তু ওদের অ্যাভারেজ বয়সটা কোনো চেঞ্জ হয়নি। দেখো অ্যাভারেজ বয়স প্রথমে কত ছিল, 15 ইয়ার্স, পরেও দেখো 15 ইয়ার্স। তাহলে বলেছে ওই যে দুজন ঢুকেছে তাদের মধ্যে যে ইয়ঙ্গার, মানে যে সব থেকে বয়স কম, তরুণ, তার বয়স কত সেটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে টোটাল এজটা বের করে নেব। তাহলে লিখবো 30 জন বালকের মোট বয়স 30 × 15 এত বছর। আমি পাশে করছি কেন, নিচে অনেকটা করতে হবে তো, ওই জন্য আমি পাশে অঙ্কটা করছি। তাহলে 450 বছর। এবার ওই যে 20 বছরের যে বালকটা বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার জন্য কি ওটা কমে যাবে। তাহলে এবার কি করব, তাহলে লিখবো 20 বছরের বালকটি চলে যাওয়ায় 29 জনের মোট বয়স
দাঁড়ায়, সরি 450 থেকে 20 মাইনাস হবে এত বছর, তাহলে কত হচ্ছে 430 বছর। এবার কাজ কি, এবার আমাদের ওই যে নতুন দুজন ঢুকলো, নতুন দুজন ঢোকার পরে টোটাল কতজন হলো 31 জন, আর তাদের বয়সের গড় কত 15 ইয়ার্স বলে দিয়েছে। এবার সেইটা আমি ওখান থেকে টোটালটা বের করব। তাহলে আমি টোটাল বের করতে গেলে লিখব দুজন নতুন বালক আসার ফলে 31 জন বালকের মোট বয়স হবে, তাহলে কত হবে 31 ইন্টু 15 এত বছর, এটা বেরোবে হচ্ছে 465 বছর। এবার দেখো ওই যে দুটো ছেলে ঢুকেছিল ওদের আমাদের বয়স দুটো কিন্তু ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব মনে করি দুজন বালকের বয়স যথাক্রমে এক্স ও ওয়াই বছর। আচ্ছা, তোমরা এখানে অনেকে হয়তো কমেন্টে জানাবে যে এক্স আর ওয়াই না ধরে একজনের যদি এক্স ধরি আর একজনের যদি এক্স প্লাস 5 ধরি তাহলে কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, তোমরা ওরমভাবেও করতে পারো, কোনো ব্যাপার না। তুমি একটার বয়স এক্স ধরে নিলে আর একটার বয়স ধরে নেবে এক্স প্লাস 5, কেন দুজনের বয়সের অন্তর বলে দিয়েছে 5 বছর, তোমরা এরমভাবেও করতে পারো, যে কোনো একটা প্রসেস করলেই হলো। তাহলে ওই দুইজনের বয়সটা কত সেটা বের করে নি, দুইজনের টোটাল বয়স বের করা যাবে। তাহলে দুজনের টোটাল বয়স কত হবে, তাহলে দেখব দুইজনের মোট বয়স 465 থেকে যদি আমি 430 মাইনাস করে দিই তাহলেই বেরিয়ে যাবে। কেন আমার 465-র মধ্যে 31 জন ছিল আর 430-এর মধ্যে 29 জন ছিল, তাহলে ওই দুজনের বয়স তো এদের বিয়োগ করলেই পাবো। তাহলে এটা কত হচ্ছে, এটা 35। তাহলে আমার পেয়ে গেলাম, তাহলে x প্লাস 5 ইকুয়ালস টু 35 আর x মাইনাস 5 ইকুয়ালস টু কত 5। এটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল, এই যে d4 বাই 5। এবার এই দুটোকে আমাকে সলভ করতে হবে। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, দিয়ে দুটোকে যোগ করলেই বেরিয়ে যাবে। ধরো 1 প্লাস 2 করলাম, তাহলে এখান থেকে যোগ করলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 35। আচ্ছা, আমি এখানেই করে নিচ্ছি অঙ্কটা, বাদ দাও, এখানেই আমি যোগ করে দিলাম। যোগ করে দিলে তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 2x ইকুয়ালস টু 40, তাহলে x ইকুয়ালস টু 20। তাহলে x এর ভ্যালু বেরোলো আমার 20। এবার x এর ভ্যালু আমি যদি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে y এর ভ্যালু পেয়ে যাব। তাহলে y এর ভ্যালু কত হবে 35 থেকে যদি আমি 20 মাইনাস করি তাহলে কত হবে 15। তাহলে আমার কোশ্চেনে বলেছে ইয়ঙ্গার নিউকামার কোনটা হবে, তাহলে ইয়ঙ্গার নিউকামার কোনটা হবে 15 ইয়ার্স যে সে হবে। ওকে, পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক বলেছে ইন অ্যান এক্সামিনেশন দ্য নাম্বার অফ দোজ হু পাসড অ্যান্ড দ্য নাম্বার অফ দোজ হু ফেল্ড ওয়ার ইন দ্য রেশিও 25:4. If 5 more had appeared and the number of failures was 2 less than earlier, the ratio of passers to failures, এখানে failures হবে, would have been 22:3. The total number who appeared in the examination is. তো এই হচ্ছে অঙ্ক। মানে কি বলেছে, যতজন পাস করেছে মানে পাস আর ফেলের রেশিওটা বলে দিয়েছে 25:4। বলছে 5 জন নতুন এক্সামে বসেছে, মানে 5 জন আরো নতুন অ্যাড হয়েছে আর 2 জন ফেল কম করেছে, তাহলে সেক্ষেত্রে রেশিওটা কত হচ্ছে, পাস আর ফেলের রেশিও 22:3। তাহলে ওখান থেকে বলেছে টোটাল কতজন এক্সাম দিয়েছিল সেটা বের করতে বলেছে। তো এই হচ্ছে অঙ্ক। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে যেহেতু এখানে রেশিও দিয়ে দিয়েছে তাহলে আমাকে এখানে x ধরে নিতে হবে, 25x আর 4x। তাহলে আমি লিখবো মনে করি পাস করা
ও ফেল করা ছাত্র ছাত্রীর সংখ্যা যথাক্রমে 25x ও 4x জন। তাহলে মোট ছাত্রছাত্রী কত হবে? তাহলে লিখব মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 25x প্লাস 4x ইকুয়ালস টু 29x। ওকে, এবার কি বের করতে হবে? এবার ওই যে পরের যে কন্ডিশনটা বলেছে সেই কন্ডিশনটা অনুযায়ী অ্যাপ্লাই করব। তাহলে লিখব এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা (29x + 5) আর মোট ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা ফেল করা ছাত্র ছাত্রীর সংখ্যা ওটা কত হবে? আগে কত ছিল? 4x। তাহলে 4x থেকে দুজন কমে গেছে, তাহলে 4x - 2। এবার আমাকে বলেছে তাহলে মোট পাস করার সংখ্যা বের করতে হবে, কারণ আমার তো এখানে যে রেশিওটা দিয়েছে এই যে 22:3, এটা পাস আর ফেলের রেশিও দিয়েছে, তাহলে পাস আর ফেলই বের করতে হবে। তাহলে আমি এখানে কি লিখব? অতএব মোট পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা, এটা টোটাল সংখ্যা ছিল, এটা ফেল করা ছিল, তাহলে টোটাল থেকে ফেলটা মাইনাস করতে হবে। তাহলে 29x + 5, এখান থেকে 4x - 2 মাইনাস করবো, তাহলে এখান থেকে বেরোবে যে 25x + 7, এটা বেরোবে। এখানে আর কিছু করার নেই, এবার লিখবো প্রশ্ন মতে, কারণ আমার তো দুটো বেরিয়ে গেছে, এবার আমাকে প্রশ্ন মতে ফেলে দিয়ে অঙ্কটা বের করতে হবে। তাহলে আমার প্রশ্ন মতে 22টা কি ছিল? পাস। তাহলে 25x + 7 বাই, আর নিচে হবে 4x - 2, এটা ইকুয়ালস টু 22/7। কোনাকুনি মাল্টিপ্লাই করো, কোনাকুনি মাল্টিপ্লাই করলে হবে এটা 88x + 44 ইকুয়ালস টু 75x + 21। এখানে হবে 88x - 7x, 75x হবে। আর এদিকে হবে হচ্ছে 21 + 44, এখানে হবে 13x ইকুয়ালস টু, এখানে হবে 65, তাহলে x ইকুয়ালস টু 5। এবার আমার কোশ্চেনে বলেছিল কি মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমি কত বের করেছিলাম? এই যে 29x, আচ্ছা এখানে পাশে জোন হবে 29x, তাহলে ওখান থেকে বেরিয়ে যাবে। তাহলে লিখব মোট ছাত্রছাত্রীর সংখ্যা 29 × 5 ইকুয়ালস টু 145 হচ্ছে এতজন। ওকে, চলো পরের অঙ্কে চলে আসি। দেখো পরের অঙ্ক কি বলেছে? The price of an article was increased by R%. Later, the new price was decreased by R%. If the latest price was 1, then the original price was. এটা ভালো অঙ্ক। আচ্ছা এখানে না লেটেস্ট প্রাইস 1, এটা রুপিস হবে, এখানে রুপিস দিয়ে দিলাম। তাহলে অরিজিনাল প্রাইস বের করতে বলেছে। তাহলে এখানে কি লিখব? মনে করি দ্রব্যটির প্রাথমিক মূল্য ছিল x টাকা। তাহলে এবার কি বলেছে? R% প্রথমে বাড়ানো হয়েছিল, ইনক্রিজড বাই R%, তাহলে R% বৃদ্ধিতে, তাহলে R% বৃদ্ধিতে দ্রব্যটির
মূল্য হবে এক্স প্লাস এক্স ইন্টু আর পার্সেন্ট, এত টাকা। এবার এটাকে সলভ করলে তোমার দাঁড়াবে হচ্ছে এখানে এক্স প্লাস এক্স ইন্টু আর বাই 100, এত টাকা। প্রচণ্ড নয়েজ আসছে, তোমরা বুঝতেই পারছো, রাস্তার ধারে বাড়ি আমার, একটুখানি ম্যানেজ করে নিও। আচ্ছা, এখান থেকে তোমার আসবে হচ্ছে এক্স আর প্লাস 100 বাই 100, এত টাকা। ওকে, এবার এটা আমার কি আর পার্সেন্ট বৃদ্ধিতে, এবার আর পার্সেন্ট হ্রাসে বের করবো। তাহলে আর পার্সেন্ট হ্রাসে, কেন এখানে দেখো বলেই দিয়েছে, এই যে ডিক্রিজড বাই আর পার্সেন্ট। তাহলে দ্রব্যটির এবার ক্রয় মূল্য কত, দ্রব্যটির এবার মূল্য কত হবে সেটা দেখি। তাহলে দ্রব্যটির মূল্য হবে, তাহলে সেকেন্ড ক্ষেত্রে কিন্তু তখন টাকাটা কিন্তু আর আগের টাকাটা থাকবে না, তখন এই টাকাটা নতুন টাকাটা। এবার এই টাকার উপর আবার আর পার্সেন্ট কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আসল মানে আগের টাকাটা তো থাকবেই, এটা হচ্ছে আগের টাকাটা মানে এই টাকাটা। এবার এই টাকার উপর কি হচ্ছে, আর পার্সেন্ট কমে যাচ্ছে, তাহলে এই টাকার উপরই কমবে। আর পার্সেন্ট, সরি, তাহলে এখানে হচ্ছে 100 আর এখানে হবে আর বাই 100। এখান থেকে এক্স আর আর প্লাস 100 বাই 100, এটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস আর বাই 100 থাকে পড়ে। তাহলে এখান থেকে তোমার আসছে আর প্লাস 100 আর 100 মাইনাস আর বাই নিচে 100 ইন্টু 100, এই হচ্ছে। আচ্ছা, এটাকে যদি একটু সিম্পলিফাই করে নিই, তাহলে সিম্পলিফাই করে নিলে কি হবে, এক্স এখানে হবে 100 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। দেখো এখানে কি হচ্ছে, আমি এই আর প্লাস 100 এটাকে আমি যদি ঘুরিয়ে লিখি 100 প্লাস আর লিখতেই পারি, আর এদিকে কি আছে, এইদিকে তো 100 মাইনাস আর আছে, তাহলে 100 প্লাস আর ইন্টু 100 মাইনাস আর, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, দেখো সেটাতেই ফেলে দিয়েছি। ওকে, আচ্ছা আমি এই পেজটা একটু ক্লিন করে দিই, আমি অঙ্কটা এখনো শেষ হয়নি। তো দেখো প্রশ্ন মতে ওখানে ভ্যালুটা কত ছিল, এক্স 100 স্কোয়ার মাইনাস এক্স আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, এটাই ছিল। এই টাকাটা ইকুয়ালস টু 1, এই যে বলে দিয়েছে 1, তাই না, লেটেস্ট প্রাইসটা বলে দিয়েছে। তাহলে এটাকে সলভ করলে বেরিয়ে যাবে, আমার এখান থেকে বের করতে হবে এক্স এর ভ্যালু। তাহলে এক্স ইকুয়ালস টু, এক্স বাদ দিয়ে বাকিগুলো সব ওইদিকে পাঠিয়ে দিলে কি উল্টে যাবে, মানে এই 100 স্কোয়ারটা উপরে চলে আসবে। তাহলে 100 স্কোয়ার বাই 100 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটাকে যদি একটুখানি সলভ করি ঠিক করে, তাহলে এটা হবে 4টে শূন্য আর নিচেও এখানে 4টে শূন্য মাইনাস আর স্কোয়ার, ব্যাস এটাই হবে আনসার। ওকে, পরের অঙ্কে চলে আসি। 6 নম্বর অঙ্ক কি বলেছে, এ ম্যান সেলস an article at 5% above its cost price. If he had bought it at 5% less than what he had paid for it and sold it at rupees 2 less, he would have gained 10%. তাহলে the cost price of the article জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে বলছে যে একজন কস্ট প্রাইস 5%, কস্ট প্রাইসের উপর 5% বাড়িয়ে সে একটা জিনিস বিক্রি করছে। ওকে, এবার সে বিক্রি করার ফলে সে একটা বিক্রয় মূল্য দিয়ে বিক্রি করছে, একটা বিক্রয় মূল্য পাচ্ছে, 5% তার লাভও হচ্ছে, কেন এটা 5% বেশি দামে বিক্রি করছে, মানে এই 5%টাই তার লাভ। এবার কি বলছে, সে যদি কস্ট প্রাইসটা যদি 5% কমিয়ে দিত, কস্ট প্রাইসটা যদি 5% কমিয়ে দিত, দিয়ে সে যদি বিক্রি করতো 10% গেনে, তাহলে সে আগের দামের থেকে 2 রুপিস কমে বিক্রি করতো, মানে 2% কমে বিক্রি করতো। এটা ইফ বলেছে, ওই জন্য আমি ওটাকে ইমাজিন হিসাবে ধরে নিচ্ছি, মানে করতো। তাহলে তার কস্ট প্রাইসটা কত সেটা ওরা জিজ্ঞাসা করেছে। ভালো অঙ্ক।
তাহলে এই অঙ্কটা আমাকে প্রথমে কস্ট প্রাইসটাই ধরে নিতে হবে, কেন কস্ট প্রাইসের উপর বেস করে এই অঙ্কটা। তাহলে লিখবো, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। তাহলে 5% বৃদ্ধিতে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে x ইন্টু 105/100 এত টাকা। এটাকে আমরা সলভ করলে কত হবে, 21x/20 এত টাকা। এবার 5% তারপরে কমানো হয়েছে কি, ক্রয় মূল্য কমানো হয়েছে। তাহলে লিখবো 5% হ্রাসে দ্রব্যটির ক্রয় মূল্য হবে কত হবে, x মাইনাস, মানে আমার এক্সটা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য থেকে আমার 5% কমিয়ে নিচ্ছি। এখানে x যদি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস 5/100 এটা বেরোবে হচ্ছে 95x/100, কাটাকাটি করলে হবে 19x/20 এত টাকা। ওকে, আমি এটা মুছে দিলাম কেননা লেখাটার জায়গা নেই। আচ্ছা, এবার আমাকে বলেছিল 10% কি গেন করছে, তার মানে 10% লাভ হচ্ছে তার। তাহলে 10% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত ছিল এক্ষুনি বের করলাম যেটা 19x/20, এটাই ছিল ক্রয় মূল্য। ওর উপর কত 10% লাভ হচ্ছে, মানে 110/100 এত টাকা। এটা বেরোবে 209x/200 এত টাকা। এবার প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে এটা হচ্ছে এখনকার বিক্রয় মূল্য, আর আগের বিক্রয় মূল্যটা কত ছিল, 21x/20। তাহলে নতুন বিক্রয় মূল্যটা কি 2 টাকা কম হচ্ছে আগেরটার থেকে। তাহলে আগেরটা মাইনাস নতুনটা, মানে 21x/20 মাইনাস 209x/200, এটা ইকুয়ালস টু 2। আচ্ছা, এখান থেকে এটা সলভ করলে কত হবে, x ইকুয়ালস টু 400। আমি কিন্তু সলভ করলাম না, কেন ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এখানে এত অবধি করে দিলাম। তাহলে এটা কি ক্রয় মূল্য। চলো পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক কি বলেছে, A and B together can finish a work in 15 days. A and C take 2 days more to complete the same work than that of B and C. A, B and C together complete the work in 8 days. In how many days will A finish it separately? এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুবই স্ট্যান্ডার্ড অঙ্ক। অঙ্কটা দেখো, অঙ্কটা খুব ভালো লেগে যাবে তোমাদের। তো অঙ্কটা কি বলেছে যে এ আর বি একসাথে কাজ করলে কত দিনে কাজটা শেষ করে, 15 দিনে। এবার বলছে যে এ অ্যান্ড সি টেক 2 days মোর টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক দেন দ্যাট অফ বি অ্যান্ড সি। মানে এ অ্যান্ড সি যদি কাজটা করে, তাহলে বি অ্যান্ড সি দুজনে মিলে যতটা মানে যত দিনে কাজটা করে তার থেকে 2 দিন বেশি সময় নেয় এ অ্যান্ড সি। আর তিনজন একসাথে, মানে এ বি অ্যান্ড সি এরা একসাথে কাজ করলে কত দিনে কাজটা শেষ হয়, 8 দিনে। তাহলে এ একা কাজটা করলে কত দিনে শেষ হবে। অঙ্কটা কিন্তু বড়ও আছে, প্লাস অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো অঙ্কটা ভালো লাগবে। তা আমি স্টেপ বাই স্টেপ করছি, পরপর করছি, ধীরে ধীরে করছি, দেখো বুঝতে পারবে। তাহলে আমাকে ফার্স্ট লিখতে হবে, যেহেতু এ অ্যান্ড বি টুগেদার, তাহলে এ আর বি এর একসাথেই করি। তাহলে এ ও বি একত্রে একদিনে কাজ করে 1/15 অংশ। দেখো এটা আমি ডিরেক্ট করলাম, এটা আমি ডিরেক্ট করলে তোমাকে কিন্তু অঙ্কটা কাটবে না, ঠিক আছে। এটা তুমি ডিরেক্ট লিখতেই পারো, কোনো অসুবিধা নেই।
যে এ ও বি যদি 15 দিনে এক অংশ কাজ করে, তাহলে একদিনে কাজ করবে কত? 1/15 অংশ। সেটাকে আমি একবারে লিখে দিলাম। আচ্ছা, এটা এ আর বি এর ভ্যালু। এবার এ বি সি এই তিনজনেরটা বের করি। তাহলে এ কমা বি ও সি একত্রে একদিনে কাজ করে 1/8 অংশ। তাহলে এখানে দেখো, এখানে এ বি সি তিনজনের কাজ বেরোলো, আর এখানে এ আর বি এর কাজ বেরোলো। তাহলে আমি যদি সেকেন্ডার মানে এইটার থেকে যদি উপরে নিচেরটা থেকে যদি উপরেরটাকে মাইনাস করে দিই, তাহলে কার বেরোবে? সি এর কাজটা বেরিয়ে যাবে। সি একদিনে কতটা কাজ করে, তাহলে এখানে লিখবো সি একদিনে কাজ করে 1/8 মাইনাস 1/15 এত অংশ। এটা সলভ করলে আসবে হচ্ছে 7/20, সরি 7/120 এত অংশ। এবার আমাকে একটু ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? এই যে সেকেন্ড লাইনটা তো কারোর সাথে রিলেটেড না। মানে প্রথমে যে লাইনটা লেখা আছে সেইটা, আর সেকেন্ড লাইনে এই যে এ বি সি তিনজনে একসাথে যে কাজ করে, এদের সাথে রিলেটেড না। সুতরাং মাঝখানের লাইনটাকে আমাকে রিলেট করতে গেলে কিছু একটা ধরতে হবে। তো ধরবো কাকে নিয়ে? ধরবো হচ্ছে বি অ্যান্ড সি একদিনে কত কাজ করে সেই কাজটা, সরি একদিনে না, মানে টোটাল কাজটা করতে কতদিন সময় নেয় সেইটাকে ধরে নেব। ওকে, তাহলে মনে করি বি ও সি একত্রে মোট কাজটি করে এক্স দিনে। ওকে, তাহলে এটা যদি আমি ধরে নিই, তাহলে এখান থেকে এ ও সি কত দিনে করে সেটা বের করে নিতে পারবো। তাহলে লিখব এ ও সি একত্রে মোট কাজটি করে, তাহলে এ ও সি একত্রে মোট কাজটা কত দিনে করবে? x + 2, এই যে 2 দিন বেশি সময় নেবে এত দিনে। ওকে, তাহলে এখানে আমার দুজনে একদিনে কত কাজ করে সেটা বের করে নেব। তাহলে লিখব বি ও সি একত্রে একদিনে কাজ করে, এটা x দিনে করেছিল এক অংশ, তাহলে একদিনে করবো কত? 1/x অংশ। একই রকম ভাবে এ ও সি এরও তাই বের করব, একত্রে এক দিনে কাজ করে x + 2 এত অংশ। ওকে, তো দেখো আমার এটা বেরোলো। এবার আমি কি করব? আমাকে আলাদা আলাদা প্রত্যেকে কত কাজ করে সেটা বের করব। তাহলে বি এর কাজটা বের করব। দেখো বি এর কাজটা লিখতে গেলে কি করব? বি একদিনে কাজ করে, বি এর কাজটা কি করে বের করব? এখানে বি অ্যান্ড সি এই যে বি অ্যান্ড সি একত্রে কাজ করে কত? 1/x। সেখান থেকে যদি আমি সি এর কাজটা বাদ দিয়ে দিই, এই যে সি এর কাজটা, তাহলে শুধু বি এর কাজ বেরিয়ে যাবে এত অংশ। এটা সলভ করলে বেরোবে হচ্ছে 120 - 7x / 120x এত অংশ। একই রকম ভাবে এ এর কাজটাও বেরিয়ে যাবে একদিনে কত কাজ করে। তাহলে এ একদিনে কাজ করে, এর ক্ষেত্রে তখন কি, এই যে এ অ্যান্ড সি যেটা ছিল সেখান থেকে সিটাকে মাইনাস করে দেবো। তাহলে হচ্ছে 1/x + 2 - 7/120 এত অংশ। এটা আমাদের বিয়োগ করলে বেরোবে হচ্ছে 106 - 7x / 120 x + 2 এত অংশ। ওকে, পরের পেজে চলে যাচ্ছি, এটা মুছে দিলাম। তাহলে আমাদের দুজনের কাজ কিন্তু বেরিয়ে গেল, সরি তিনটে কাজই কিন্তু আমি তিনজনের কাজই কিন্তু বেরিয়ে গেছে। এবার দেখো লিখছি এখন এ এর একদিনে কাজ প্লাস বি এর একদিনে কাজ সমান সমান a + b এর
একদিনের কাজ। ওকে, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এর একদিনের কাজ আমি বের করেছিলাম কত, 106 মাইনাস 7x বাই 120 x প্লাস 2 প্লাস এখানে হবে 120 মাইনাস 7x বাই 120x, এটা ইকুয়ালস টু, আর এই যে এ আর বি একসাথে কত দিনে কাজ করে প্রথমে লিখেছিলাম 1/15, সেইটা। এবার এখান থেকে সলভ করলে আমরা এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাব। তো এটাকে সলভ করি, সলভটা করে দেখিয়ে দিই, নাহলে তোমরা অনেকে ভুল করে ফেলবে। এখানে 120 x প্লাস 2, 120 x প্লাস 2 যদি ক্যান্সেল করে দিই, শুধু এক্সটা উপরের সাথে গুণ হবে, তাহলে হচ্ছে 106x মাইনাস 7x স্কোয়ার প্লাস, আর এদিকে কত হবে 120x মাইনাস এই প্লাস 240 মাইনাস 7x স্কোয়ার মাইনাস 14x ইকুয়ালস টু এইদিকে হচ্ছে 1/15। এটাকে করলে হবে হচ্ছে 14x স্কোয়ার প্লাস 212x, তারপরে হবে 240, এটা ইকুয়ালস টু এদিকে হচ্ছে 8x স্কোয়ার প্লাস 16x। এই সলিউশনটা কিন্তু তোমরা নিজেরাও করবে, তাহলে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে অঙ্কটা, কেননা অঙ্কটার সলিউশনটা খুবই বড়। 22x স্কোয়ার মাইনাস 196x মাইনাস 240, এটা ইকুয়ালস টু 0। 11x স্কোয়ার মাইনাস 98x মাইনাস 120 ইকুয়ালস টু 0। এখান থেকে এটাকে মিডিল টার্ম করব, মিডিল টার্ম করলে হবে হচ্ছে x মাইনাস 10 আর 11x প্লাস 12, এটা ইকুয়ালস টু 0। তাহলে দিস ইমপ্লাইজ এখান থেকে x এর দুখানা ভ্যালু বেরোবে, একটা x ইকুয়ালস টু 10 বেরোবে, অর আরেকটা কি বেরোবে, অর বা তুমি এখানে অথবা দিতে পারো, আর একটা কত বেরোবে মাইনাস 12/11। এবার মাইনাস 12/11 হবে না, এবং যেটা হবে না সেটা কিন্তু নিচে লিখে দিতে হবে যে কিন্তু দিন সংখ্যা ঋণাত্মক হয় না। ওকে, তাহলে আমার x এর ভ্যালু কত বেরোলো 10। এবার আমার কাজ কি, আমার xটা কি ছিল, xটা আমার ছিল হচ্ছে, x কাকে ধরেছিলাম, b ও c একত্রে কাজ করে x দিনে, সেই প্রথমে ধরেছিলাম কি, তাই না? এবার সেখান থেকে a ও c একত্রে কাজ করে x প্লাস 2 লিখেছিলাম, সেখান থেকে আমরা বের করেছিলাম যে একদিনে কাজ করে কতটা, 1/x প্লাস 2। ওই যে 1/x প্লাস 2 আর মাইনাস 7/120 একবার করেছিলাম না এর ভ্যালু বের করার জন্য, মানে এ একদিনে কত কাজ করে ওই জায়গায় বসিয়ে দেবো। আমি এখন লাইনটা দেখাতে পাচ্ছি না, তো মুখে বলে দিলাম তোমাদের। তাহলে লিখবো অতএব এ একদিনে কাজ করে, তাহলে এ একদিনে কাজ করে কত লিখবো, 1/10 প্লাস 2, ওই যে x প্লাস 2 ছিল সেটা হচ্ছে 10 প্লাস 2 মাইনাস 7/120, এত পাশে অংশ হবে। একক কিন্তু অবশ্যই লিখবে, আর এককেও কিন্তু নাম্বার কাটে। আচ্ছা, এটাকে আমি সরি আচ্ছা এটা আমি একটু শর্টে করে দিলাম, শর্টে এটা বেরোবে হচ্ছে 1/40 এত অংশ। এবারে এটা হচ্ছে একদিনে করে এত অংশ, তাহলে সমগ্র কাজটা করতে তাহলে 40 দিন হবে। তাহলে অতএব এ একা সমগ্র কাজ করতে সময় নেয় বা সময় লাগে, তাহলে এ সময় লাগে যখন, তাহলে এ এর লিখি, তাহলে এ এর সময় লাগে 40 দিন। ওকে, পরের অঙ্কে চলে আসি। দেখো পরের অঙ্ক কি বলেছে, 3 pipes 1, 2 and 3 together take 24 hours to fill a tank. The 3 pipes are opened for 6 hours, after which pipe 3 is closed. ওকে, এবার বলেছে
পাইপ 1 and 2 take another 30 hours to fill the tank. In how much time would pipe 3 alone can fill the tank? তার মানে কি বলেছে, পাইপ 1 2 3 একসাথে একটা ট্যাঙ্ক ভর্তি করছে 24 ঘন্টায়। তো এবার বলেছে যে 6 ঘন্টা পরে পাইপ 3টা বন্ধ করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে পাইপ 1 and 2 এরা আরো অ্যানাদার 30 আওয়ার্স মানে আরো 30 ঘন্টা সময় নিয়ে কিন্তু ভর্তি করেছে। তাহলে পাইপ 3 একা যদি ট্যাঙ্কটা ভরতো তাহলে কত ঘন্টা সময় লাগতো, এটাই বের করতে বলেছে। তাহলে এখানে লিখবো, এখানে যেহেতু ওই যে 3টে নল একসাথে বলে দিয়েছে যে 3টে নল একসাথে 24 ঘন্টা সময় নেয়, তাহলে ওখান থেকে আমি 1 ঘন্টায় কতটা ভর্তি করে সেটা বের করে নেব। তাহলে লিখবো 3টি নল, এটাও তুমি একবারে ডিরেক্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 3টি নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে 1/24 অংশ। তাহলে 3টি নল একত্রে 6 ঘন্টায় পূর্ণ করে, কেন 6 ঘন্টা ওই 3জনই কাজ করেছিল, তাহলে 6 ঘন্টায় পূর্ণ করে কত, 6/24, এটা বেরোবে হচ্ছে 1/4 অংশ। তাহলে ট্যাঙ্ক এতটা ভর্তি হয়েছিল, তারপরে কি খালি হবে ট্যাঙ্ক, তাহলে কতটা খালি আছে সেটা বের করবো। তাহলে লিখবো ট্যাঙ্কটি খালি আছে ট্যাঙ্কটা খালি আছে 1 - 1/4 এত অংশ, এটা বেরোবে হচ্ছে 3/4 অংশ। ওকে, এবার এই যে 3/4 অংশ এটা ভর্তি করবে কে, 1 আর 2 নম্বর নল, কেন 3 তো বন্ধ হয়ে গেছে, এবং সেটার জন্য কত সময় লাগবে সেটাও বলে দিয়েছে, কত 30 আওয়ার্স। তাহলে লিখবো 3/4 অংশ পূর্ণ করতে নল 1 ও 2 সময় নেয়, বা সময় নেয় 30 আওয়ার্স বা 30 ঘন্টা। তাহলে 1 অংশ পূর্ণ করতে কত সময় নেবে, উল্টে হবে এটা, তাহলে 40 আওয়ার্স 40 ঘন্টা বেরোচ্ছে। এবার এটা 40 ঘন্টাটা কারা করছে, 1 আর 2 নম্বর নলটা, তাই না, পুরো সম্পূর্ণ মানে 1 অংশ পূর্ণ করতে। তাহলে 1 ঘন্টায় এরা কত করবে, তাহলে লিখবো নল 1 ও 2, নল 1 ও 2 1 ঘন্টায় পূর্ণ করে 1/40 অংশ। ওকে, আর 3টে নল একত্রে পূর্ণ করে কত, সেই 1/24 প্রথমে বের করেছিলাম এই যে এইখানে। এবার আমি যদি এটা 3টে নল, সেখান থেকে যদি আমি 1 আর 2 নলটা কতটা ভর্তি করেছি সেটা মাইনাস করে দিই, তাহলে 3 নম্বর নলটা পেয়ে যাবো। তাহলে লিখবো অতএব নল 3 একা 1 ঘন্টায় পূর্ণ করে 1/24 মাইনাস 1/40, এটা বেরোবে 1/60 অংশ। তাহলে আমার অঙ্ক হয়ে গেল। তাহলে 1/60 অংশ ভর্তি করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ ভর্তি করে কত, 60 ঘন্টায় হবে। সেটা তোমরা নিচে পাশে এখানে নিচে লিখে নিও, আমার এখানে নিচে জায়গা নেই তাই লিখতে পারছি না, তো এখানে লাস্টে লিখে নেবে যে নল 3 ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি করতে সময় নেয় 60 ঘন্টা। ওকে, পরের অঙ্কে চলে আসছি, যে আ গুড ট্রেন, এখানে দৈর্ঘ্যটা বলে দিয়েছে। তো এখানে কি বলেছে, একটা মালবাহী ট্রেন, তার দৈর্ঘ্য বলে দিয়েছে আর তার স্পিড বলে দিয়েছে 32 কিলোমিটার পার আওয়ার। সে দিল্লি থেকে সকাল 6টার সময় মানে ছাড়ছে। আর একটা মেল ট্রেন, সে কি করছে, তার এটা বলে দিয়েছে, লেন্থ বলে দিয়েছে, আর তার স্পিড বলে দিয়েছে 80 কিলোমিটার পার আওয়ার। সে দিল্লি থেকে দুপুর 12টার সময় ছাড়ছে, আর সে গুড ট্রেনসটা যেদিকে যাচ্ছে সেই দিকেই ফলো করছে, মানে দুজনের কিন্তু অভিমুখ একই দিকে। তাহলে বলেছে যে মেল ট্রেনটা ওই গুডস ট্রেনকে কখন ক্রস করবে।
তো দেখো এই অঙ্কটা কিভাবে করব। লিখব দিল্লি থেকে মালবাহী ট্রেনটি ছাড়ে সকাল 6টায় এবং মেল ট্রেনটি ছাড়ে, যেহেতু একই জায়গা থেকে ছাড়ে তাই আমি বারবার কিন্তু দিল্লি কথাটা লিখলাম না, ছাড়ে দুপুর 12টায়। অর্থাৎ ট্রেন দুটির সময়ান্তর 6 ঘন্টা। কেন সকাল 6টা থেকে যদি দুপুর 12টা আমি যদি কাউন্ট করি তাহলে 6 ঘন্টা হচ্ছে। এবার এই 6 ঘন্টায় মালবাহী ট্রেনটা তো এগিয়ে যাবে, তাই না? মালবাহী ট্রেনটা তো আগে ছেড়েছে, তাহলে ওই 6 ঘন্টায় কত দূর যাচ্ছে সেটা বের করব। তাহলে লিখবো 6 ঘন্টায় মালবাহী ট্রেনটি দূরত্ব অতিক্রম করে 32 × 6 192 কিলোমিটার। আর এবার দেখো, এবার দুটো ট্রেন কিন্তু একই দিকে যাচ্ছিল। আমরা জানি একই দিকে যদি ট্রেন দুটো যায় তাহলে তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কি কমে যায়, কি তাই না? তাহলে দুজনের মধ্যে আপেক্ষিক গতিবেগ কমে যাবে এবং যে ট্রেনটা আগে থাকবে তার রেসপেক্টে কিন্তু মেজার করা হয়। তাহলে এখানে লিখব যে ট্রেন দুটির মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হবে? 80 - 32 এত কিলোমিটার পার আওয়ার। এটা সলভ করলে হবে 48 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার ট্রেন দুটি যখন ক্রস করবে, ক্রস করার মুহূর্তে, যখন ক্রস করার পরেই তো আমাদের টাইমটা কাউন্ট হবে, মানে টাইমটা কমপ্লিট হবে। তাহলে এই ক্রস করা শেষ অবধি টোটাল কত দূরত্ব অতিক্রম করেছে ওই দুটো ট্রেন সেটা বের করে নেব। তাহলে লিখব ট্রেন দুটির মোট দূরত্ব অতিক্রম করতে হবে কত হবে? 192 কিলোমিটার প্লাস দুজনের আলাদা আলাদা যে দৈর্ঘ্য ছিল সেটাও যোগ হবে, 158 মিটার প্লাস 130 মিটার। তো এটা এখান থেকে সলভ করলে এই মিটারগুলোকে সব কিলোমিটারে কনভার্ট করবে, এটা কিলোমিটারে কনভার্ট করলে হবে 0.158 আর এটা হবে 0.130। লাস্টে 0 লিখলে হয়, না লিখলে হয়। তারপরে তিনটে যোগ করে দেবে, যোগ করে যেটা হবে সেটা লিখছি 192.288 এত কিলোমিটার। ওকে, এবার এখান থেকে আমাকে লাস্ট একটুখানি বাকি আছে, আমি পরের পেজে করছি। দেখো, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে অতএব মেল ট্রেনটি মালবাহী ট্রেনটিকে অতিক্রম করতে সময় নেবে কত? দূরত্ব থেকে স্পিড মাইনাস করে দিলে, এই ডিভাইড করে দিলেই হয়ে যাবে। তাহলে দূরত্ব কত? 192.288 ডিভাইডেড বাই 48। আর
এখানে ইউনিট, এখানে কি হবে আওয়ার মানে ঘন্টা। এটাকে যদি আমরা সলভ করি, সলভ করলে হবে 4 ঘন্টা 21.6 সেকেন্ড। এটা হবে আনসার। এই আনসারটা কিন্তু তোমরা কিন্তু ক্যালকুলেট করবে। এখানে আমি ক্যালকুলেট করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, টাইমটাও বেশি সময় লেগে যাবে, তাই তোমরা এটা কিন্তু করে নিও। চলো পরের অঙ্কে চলে আসি, এবং এটা আমাদের শেষ অঙ্ক। দেখো লাস্ট অঙ্কটা কি বলেছে, আ সুইমার সুইমস ফ্রম আ পয়েন্ট এ এগেইনস্ট আ কারেন্ট ফর 5 minutes and then swims backward in favor of the current for next 5 minutes and come to the point B. ওকে, এখানে একটা জিনিস মিসিং আছে, এটা কোশ্চেনটা তো মিসিং ছিল, এই জায়গাটা কিন্তু অ্যাট পয়েন্ট সি হবে। এখানে একটা পয়েন্ট এক্সট্রা অ্যাড হবে, মানে এ পয়েন্ট থেকে প্রথমে সি তে যাচ্ছে, তারপরে সি পয়েন্ট থেকে বি তে আসছে। ওকে, তাহলে এ আর বি এর ডিস্টেন্সটা বলে দিয়েছে 100 মিটারস, আর স্পিড অফ দ্য কারেন্ট জিজ্ঞাসা করেছে। মানে কি বলছে, একটা সুইমার এ থেকে সি পয়েন্টে যাচ্ছে 5 মিনিটে কারেন্টের এগেনস্টে, মানে হচ্ছে স্রোতের বিপরীতে। ওকে, 5 মিনিট ধরে। আর ব্যাকওয়ার্ড যখন যা ফিরছে তখন কি হচ্ছে, ফেভার অফ দ্য কারেন্ট। মানে কি ফেভার অফ দ্য কারেন্ট মানে হচ্ছে স্রোতের অনুকূলে। তাহলে এ আর বি এর পয়েন্টটাও বলে দিয়েছে, সেখান থেকে কারেন্টের স্পিড মানে হচ্ছে স্রোতের স্পিডটা জিজ্ঞাসা করেছে। তো আমরা যদি একটা লাইন দিয়ে বোঝাই, দেখো সে কিন্তু যাত্রা শুরু করেছিল এখান থেকে করে, সে এই দিকে আসছে, এই দিকে এসে সি পয়েন্টে এসছে, আর স্রোত কিন্তু এই দিকে চলছে, স্রোত এই দিকে চলছে। ঠিক আছে, তাহলে স্রোত যদি এইদিকে চলে, তাহলে এর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে কি কষ্ট বেশি হবে, কেননা স্রোতের বিপরীতে আসছে। ওর জন্য কি হচ্ছে, 5 মিনিটে সে এখান থেকে এত দূর ডিস্টেন্স এসছে, এটাও 5 মিনিটসে। এবার কি করছে, এবার সি পয়েন্ট থেকে সে আবার ব্যাক করছে কোথায়, বি পয়েন্টে। তাহলে এইটা হবে বি পয়েন্ট, এইখান থেকে সে ব্যাক করছে। এবার এখান থেকে যখন ব্যাক করছে তখন স্রোতের অনুকূলে হয়ে যাচ্ছে, এবং স্রোতের অনুকূলে মানে কি, তখন স্পিডটা বেড়ে যাবে, টাইমটা কম লাগবে। সুতরাং ওই জন্য কি, এটাও 5 মিনিটে সে এখান থেকে এই সি পয়েন্ট থেকে বি পয়েন্ট সে 5 মিনিটে এসছে, মানে এত দূর আসতে তার 5 মিনিট টাইম লেগেছে। আর এ আর বি এর ডিস্টেন্স বলে দিয়েছে কত, 100 মিটার। তাহলে স্পিড অফ দ্য কারেন্ট জিজ্ঞাসা করেছে। তো চলো অঙ্কটা করি। এখানে এই যে এ আর সি এর পয়েন্টটা, এটা তো আমার জানা নেই, তাহলে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমরা ধরে নেব। তাহলে লিখবো, মনে করি স্রোতের প্রতিকূলে মোট দূরত্ব AC ইকুয়ালস টু ডি মিটার। আচ্ছা, বাকি ডেটাগুলো লিখে নিই। AB ইকুয়ালস টু কত, 100 মিটার। BC, তাহলে BC মানে টোটালটা, ওটা কত হবে, 100 প্লাস ডি, এত মিটার। এবার লিখবো, এবার আমাকে ধরে নিতে হবে যে ওই যে ব্যক্তিটা ছিল, ব্যক্তিটার কত স্পিড ছিল সেটা ধরে নেব। তাহলে লিখবো, মনে করি ব্যক্তিটির স্রোতহীন জলে গতিবেগ x মিটার পার মিনিট। এখানে কিন্তু মিটার পার মিনিট ধরেই করছি, কারণ এখানে সবকিছু মিনিটে দিয়েছে, তো আমরা মিনিট ধরেই করছি, কোনো অসুবিধা নেই। এবং স্রোতের গতিবেগ বা স্রোতের বেগ কত হবে, y মিটার পার মিনিট। ওকে, আচ্ছা এই পেজটা আমি মুছে দিলাম। তাহলে এখানে কি করব, স্রোতের অনুকূলে তার গতিবেগ কত সেটা বের করব, আর স্রোতের প্রতিকূলে তার বেগ কত সেটা বের করব। তাহলে লিখব, স্রোতের অনুকূলে তার
গতিবেগ x প্লাস y মিটার পার মিনিট, আর স্রোতের প্রতিকূলে তার গতিবেগ x মাইনাস y মিটার পার মিনিট। প্রশ্ন মতে, এবার প্রশ্ন মতে দেখো, প্রথমে তাহলে আমার দূরত্ব কত ছিল? দূরত্ব তো d, প্রতিকূলের ক্ষেত্রে d বাই x মাইনাস y, এটা ইকুয়ালস টু 5। ওকে, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে d ইকুয়ালস টু 5, এটাকে দিলাম 1 নম্বর। তাহলে এবার স্রোতের অনুকূলে কত ছিল? 100 প্লাস d, এটা হচ্ছে দূরত্ব, বাই স্পিড কত? x প্লাস y, এটা ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে? আমি যদি এখানে x প্লাস y কে ওইদিকে পাঠিয়ে দিই তাহলে 100 প্লাস d ইকুয়ালস টু 5x প্লাস 5y। সো এখান থেকে আমরা কি d এর ভ্যালুটা বসিয়ে দেবো? d এর ভ্যালু কত ধরেছিলাম, এই যে বের করেছিলাম, সেটা বসিয়ে দেবো। তাহলে 100 প্লাস 5x মাইনাস y, এটা ইকুয়ালস টু 5x প্লাস 5y। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি, এখান থেকে সলভ করলে আমাদের বেরোবে হচ্ছে x কেটে যাবে, x কেটে গেলে তাহলে y, তো মানে 10y ইকুয়ালস টু 100, আর তাহলে এখান থেকে y ইকুয়ালস টু 10 এলো। এবার আমার এটা কিন্তু ইউনিট কি ছিল? মিটার পার মিনিট, কিন্তু আমাদের আনসারটা কিন্তু মিটার পার মিনিটে আনলে হবে না, বলে দিয়েছে এখানে কিলোমিটার পার আওয়ারে আনতে হবে। তা কিলোমিটার পার আওয়ার আনতে গেলে কি করতে হবে? মিটারকে কিলোমিটারে কনভার্ট করব, তাহলে মিটারকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে কি 1000 দিয়ে ডিভাইড করব, আর মিনিটকে যদি আমি ঘন্টায় কনভার্ট করি তাহলে কত? 60 দিয়ে গুণ করব, তাহলে 60। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে বেরোবে 0.6 কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল অঙ্ক। তো আজকে তোমাদের অঙ্কগুলো কেমন লাগলো বলবে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে অঙ্কগুলো কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে, কেউ বাধা দেয়নি। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ শেয়ার করলে কি হবে, আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছাবে, তারাও ভিডিওটা দেখে উপকৃত হবে। আর তোমরা যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আমি প্রথমেও বলেছি আবারও বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে, আর পাশে দেখবে বেল আইকন আছে, সেটা প্রেস করে দেবে, তাহলে আমাদের কিন্তু নতুন আরও ভিডিও আসবে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। সো আজকের মতন এই পর্যন্তই, থ্যাংক ইউ।